শিক্ষা সহজের আজকের পর্বে আলোচনা করব গঠনগত দিক থেকে বাক্যের শ্রেণীবিভাগ। দশম শ্রেণীর বাংলা ব্যাকরণে ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই দুটোর ক্ষেত্রেই এই বাক্য অধ্যায়টি সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে। আজকে আমরা দেখব সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য কাকে বলে এবং উদাহরণ দেখে বুঝে নেব যে একটি সরল বাক্যের গঠন কীরূপ হতে পারে বা এই বাক্যগুলি গঠনের ক্ষেত্রে প্রধান শর্তগুলি কী কী। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের প্রশ্ন প্রতি বছরই একটি করে থাকে যে হয় জটিল বাক্য গঠনের শর্তগুলি কী লেখো বা সরল বাক্য গঠনের শর্তগুলি কী। চলো দেখি আজকে আমরা বাক্যের সংজ্ঞা সহ উদাহরণ বা দৃষ্টান্ত সহযোগে আলোচনা। তাহলে দেখো, আজকে আমরা প্রথমে জানব সরল বাক্য বলতে কি বোঝায়। যে বাক্যে একটি উদ্দেশ্য অর্থাৎ কর্তা, উদ্দেশ্য বলতে এখানে কর্তা অংশকেই বোঝানো হচ্ছে, এবং একটি মাত্র বিধেয় ক্রিয়া বলতে সমাপিকা ক্রিয়া থাকে, তাকে বলা হচ্ছে সরল বাক্য। যেমন দেখো দৃষ্টান্ত, নমিতা গান গায়। তাহলে এই বাক্যের উদ্দেশ্য বা কর্তা হচ্ছে নমিতা এবং একটি মাত্র বিধেয় ক্রিয়া রয়েছে গায় বা সমাপিকা ক্রিয়া। তাহলে এই বাক্যটিকে আমরা সরল বাক্য বলে চিহ্নিত করব। বা আরও দৃষ্টান্ত দেখো, দুর্ঘটনার খবরটা রামবাবু শ্যামবাবুর কাছ থেকে পেয়েছিলেন। তাহলে এই বাক্যের উদ্দেশ্য বা কর্তা হচ্ছে রামবাবু এবং সমাপিকা ক্রিয়া হচ্ছে পেয়েছিলেন। তাহলে বাদ বাকি অংশ যাই থাকুক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে উদ্দেশ্য অর্থাৎ কর্তা রয়েছে একটি এবং সমাপিকা ক্রিয়া রয়েছে একটি। তাহলে বাক্যটা কিন্তু চোখ বন্ধ করে সরল বাক্য। শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। শিশুটি দেখো, এখানে উদ্দেশ্য বা কর্তা হচ্ছে শিশুটি এবং সমাপিকা ক্রিয়া হচ্ছে ঘুমিয়ে পড়ে। তাহলে তোমাদের মনে হতে পারে যে কাঁদতে কাঁদতে এটা তো একটা ক্রিয়া, কিন্তু এটি ভালো করে লক্ষ্য করে দেখো, এটি অসমাপিকা ক্রিয়া। তাই বাক্যের মধ্যে আর যাই থাকুক, যদি একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে, তাহলে আমরা তাকে সরল বাক্য বলেই চিহ্নিত করব। এরপর দেখো সরল বাক্য গঠনের শর্ত। আমরা যে সরল বাক্য ডেফিনেশানটা পড়লাম সেখানেই কিন্তু তার দুটি শর্ত রয়েছে। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সাধারণত যেটা ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে যে সরল বাক্য গঠনের শর্তগুলি কি কি, এভাবে প্রশ্ন কিন্তু থাকে, যে কোনো বাক্যের ক্ষেত্রেই দিতে পারে গঠনের শর্ত হিসেবে। তাহলে সরল বাক্যের ক্ষেত্রে আমরা ডেফিনেশান থেকেই পেয়ে যাচ্ছি যে 1 নম্বর, বাক্যে একটি উদ্দেশ্য বা কর্তা থাকবে, আর 2 নম্বর হচ্ছে কর্তা যে থাকবে তার একটি মাত্র বিধেয় বা সমাপিকা ক্রিয়া উপস্থিত আমরা লক্ষ্য করব। এরপর দেখো আমরা তাহলে যাই যৌগিক বাক্যর ক্ষেত্রে। তাহলে সরল বাক্য হলো সরল বাক্যের ক্ষেত্রে একটি কর্তা একটি সমাপিকা ক্রিয়া। যৌগিক বাক্যে বলছে একাধিক সরল বা স্বাধীন খণ্ডবাক্য। তাহলে প্রথমেই আগে দেখো, স্বাধীন খণ্ডবাক্য বলতে কিন্তু বোঝাচ্ছে সরল বাক্যকে, অর্থাৎ যে বাক্যে একটি কর্তা একটি সমাপিকা ক্রিয়া থাকে সেগুলিই হচ্ছে সরল বাক্য, আর সেগুলিই হচ্ছে স্বাধীন খণ্ডবাক্য এখানে। তাহলে একের বেশি সরল বা স্বাধীন খণ্ডবাক্য সংকোচক, সংযোজক, বিয়োজক, ব্যতিরেকাত্মক বা বিভিন্ন ধরনের অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি মাত্র বাক্য গঠন করলে তাকে বলা হচ্ছে যৌগিক বাক্য। যেমন দেখো, মেয়েটি গান গায় এবং নাচতেও জানে। তাহলে এখানে দেখো দুটি সরল বাক্য রয়েছে বা স্বাধীন খণ্ডবাক্য, মেয়েটি গান গায়, মেয়েটি নাচতে জানে। তাহলে এই দুটি স্বাধীন খণ্ডবাক্য বা সরল বাক্য সংযুক্ত হয়ে আছে এবং সংযোজক অব্যয় দ্বারা, এটি হচ্ছে যৌগিক বাক্য। কিন্তু নয়, কিছু জন মাঠে খেলছে আর বাকিরা বসে খেলা দেখছে। তাহলে যে আর, এটাই হচ্ছে এখানে সংযোজক অব্যয়। কিছু জন মাঠে খেলছে, এটি একটি সরল বাক্য বা স্বাধীন খণ্ডবাক্য। বাকিরা বসে খেলা দেখছে, এটি আরেকটি স্বাধীন খণ্ডবাক্য বা সরল বাক্য। তাহলে এইভাবে আমরা যৌগিক বাক্যের দৃষ্টান্তগুলো পাবো। তাহলে এই ডেফিনেশান থেকেই পাওয়া যাচ্ছে যৌগিক বাক্য গঠনের শর্ত। বলছে একের বেশি সরল বা স্বাধীন খণ্ডবাক্য থাকবে এবং 2 নম্বর স্বাভাবিকভাবেই সেই সরল বা স্বাধীন খণ্ডবাক্যগুলি যে কোনো অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে থাকবে। তাহলে এই দুটি হচ্ছে যৌগিক বাক্য গঠনের প্রধান শর্ত। এরপর দেখো রয়েছে জটিল বাক্য।
যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন বা আশ্রিত এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে তাকে বলা হচ্ছে জটিল বাক্য। তাহলে এই প্রধান খণ্ডবাক্যটাই হচ্ছে কিন্তু একটি স্বাধীন খণ্ডবাক্য বা একটি সরল বাক্য। এবার তার অধীনে বা তার আশ্রিত হয়ে থাকবে অপ্রধান যে খণ্ডবাক্য, তখনই আমরা সেই বাক্যকে জটিল বাক্য বলে চিহ্নিত করব। যেমন দেখো, সবাই জানে রামবাবুর কুকীর্তির কথা, তাহলে সবাই জানে এটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য, এর সঙ্গে আশ্রিত হয়ে রয়েছে রামবাবুর কুকীর্তির কথা, অর্থাৎ রামবাবুর কুকীর্তির কথা এই বাক্যটি হচ্ছে অপ্রধান খণ্ডবাক্য। এখানে যদি বৃষ্টি হয় তাহলে ভালো ফসল ফলবে, এই বাক্যে ভালো ফসল ফলবে এটি হচ্ছে প্রধান খণ্ডবাক্য এবং এর অধীনে রয়েছে যদি বৃষ্টি হয়, মানে বৃষ্টি হয় এই খণ্ডবাক্যটি, মানে এটি অপ্রধান খণ্ডবাক্য হিসেবে পরিগণিত হবে। তাহলে দেখো, জটিল বাক্য গঠনের ক্ষেত্রে শর্তে আমরা কি পাবো না, বাক্যে থাকবে একটি প্রধান খণ্ডবাক্য আর প্রধান খণ্ডবাক্যের আশ্রিত হয়ে থাকবে এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য। আর একটা বৈশিষ্ট্য এখানে আমরা দেখি, এখানে সাপেক্ষ শব্দজোড়ের ব্যবহার সাধারণত হয়ে থাকে। তাহলে আজকে আমরা শুধুমাত্র সরল, জটিল, যৌগিক এই তিনটি গঠনগত দিক থেকে বাক্যের ডেফিনেশান, উদাহরণ এটা আলোচনা করলাম এবং কিভাবে আমরা বুঝবো বাক্য দেখে যে বাক্যটি সরল বাক্য, জটিল না যৌগিক বাক্য, সেটাও আমরা বুঝে নিলাম। এর পরের পর্বে আমরা মিশ্র বাক্য বা জটিল বাক্যের মধ্যেও আরও কতগুলি দিক রয়েছে সেগুলি সম্পর্কে আলোচনা করব। আজকে তোমরা এতটাই অনুশীলন করো।